খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক এবং কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দিল্লি থেকে ফিরেই তৃণমূল ভবন দখল, বাইপাসের পার্টি অফিসে ঋতব্রত ফিরাদরা মমতাকে নিয়ে স্পষ্ট করলেন অবস্থান। অন্নপূর্ণা যোজনায় কাদের ভাতা আটকাবে না, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মেট্রোপলিটনে তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল, ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত 40। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গে তোলাবাজদের বার্তা শুভেন্দুর। জব কার্ড সহ যে সরকারি পরিষেবা আগে পেতে গেলে পূরণ করতে হতো একটাই শর্ত, যে তথ্য সামনে এলো। আমি যাবই না, সামনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হলো ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা। রবি থেকে বুধ কবে কোথায় ঢেলে বৃষ্টি, এলাকা ধরে বৃষ্টি হওয়ার দিন বলে দিলেন বিশেষজ্ঞরা। মাচ্চর গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের শওকত। উত্তরবঙ্গে বন্যা এবং ধস রুখতে বড় প্ল্যান, নামছে 400 অতিরিক্ত পুলিশ এবং প্রাক্তন সেনার বিশেষ দল। বাংলার পরিস্থিতি আগে কখনো এতটা খারাপ ছিল না, মমতাকে তুলোধনা শুভেন্দুর। মিড ডে মিলে নিরামিষ কেন, রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বাংলা 2100 কোটির জোড়া লোক নিয়ে আসছে, টাটাদের নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, স্যারকে বেদম মার, ডিম থেরাপি, শান্তিপুরের স্কুলে ব্যাপক উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিনামূল্যে মিলবে জমি রেকর্ড, জমি মালিক এবং কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের নাগরিক পরিষেবা আরো স্বচ্ছ, ঝামেলা মুক্ত এবং সহজলভ্য করতে এক নয়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। এখন থেকে জমির খতিয়ান এবং দাগের তথ্য পাওয়ার জন্য আর কোনো টাকা খরচ করতে হবে না সাধারণ মানুষকে। এই সংক্রান্ত সমস্ত অ্যাপ্লিকেশন ফি বা ইনকোয়ারি চার্জ আনুষ্ঠানিকভাবে মওকুফ করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলা মুক্ত এবং সহজলভ্য হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ববর্তী সরকারের আমলের নিয়মের দিকে আঙুল তুলে তিনি পোস্টে আরো যোগ করেন, আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত তা আমরা আনুষ্ঠানিকভাবে মওকুফ করেছি। কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ এবং কৃষকেরা? সরকারি সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ নাগরিক, বিশেষ করে রাজ্যে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড। এখন থেকে খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে, কোনো অতিরিক্ত ফি নয়। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য নাগরিকদের কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি দিতে হবে না। এক ক্লিকেই তথ্য, দালালি চক্রের দাপট বা সরকারি দপ্তরের চক্কর কাটার দিন শেষ। ঘরে বসেই মাত্র এক ক্লিকে নিজের জমির যাবতীয় রেকর্ড হাতে পেয়ে যাবেন মালিকেরা। এই জনমুখী প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন, এই পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে সমস্ত জমির মালিক, বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়। ডিজিটাল প্রযুক্তির হাত ধরে আমজনতার বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে জমি কেনাবেচা থেকে শুরু করে চাষে কাজের জন্য প্রয়োজনীয় নথি জোগাড়ের প্রক্রিয়া যেমন গতি পাবে, তেমনই কমবে সাধারণ মানুষের হয়রানিও। আমি যাবই না, সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আগে। মঙ্গলবার নওদার এজেইউপি বিধায়ককে নোটিশ দিতে তার বাড়িতে যায় পুলিশ, আর আজ সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় তলব করা হয়েছিল তাকে। সমনে শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন, উল্টে তিনি শক্তিপুর থানার ওসির আচরণ নিয়েই
তোলেন প্রশ্ন এবং ছুড়ে দেন পুলিশকেই চ্যালেঞ্জ। শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্য এবং খারাপ আচরণের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করেছেন হুমায়ুন কবির। ওসির আচরণের তীব্র বিরোধিতা করে তিনি আজ সমন এড়ানোর সিদ্ধান্ত নেন। শক্তিপুর থানায় হাজিরা দিতে না যাওয়া প্রসঙ্গে হুমায়ুন বলেন, আমি যাবই না, আগেও বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, একটাই কারণ, ওসির বাজে ব্যবহার। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকার তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গিয়েছেন বলে এত সুপ্রিম পাওয়ার। একই সঙ্গে হুমায়ুন বলেন, আগামীকাল রেজিনগর থানায় যাব, পুলিশ যদি কাল গ্রেফতার করে চলে যাব। জোড়া এফআইআর এবং পূর্বের বিতর্ক। উল্লেখ্য, বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি পৃথক মামলায় জামিন অযোগ্য ধারায় জোড়া এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে হুমায়ুন 7 মে শক্তিপুরে একটি কর্মী সভা থেকে স্থানীয় ওসিকে তীব্র আক্রমণ করেন, থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপর রেজিনগরের একটি সভা থেকে সম্প্রতি 26 জুন তিনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে চড়া সুরে হুঁশিয়ারি দেন। এই দুই ঘটনার জন্যই হুমায়ুনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হয়। অন্নপূর্ণা যোজনায় কাদের ভাতা আটকাবে না, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের জন্য মাসে 1,500 টাকা বরাদ্দ ছিল। বিজেপি সরকারের আমলে সেই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। একই সঙ্গে দ্বিগুণ হয়েছে ভাতার অঙ্ক। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে 2 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলির 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং মুখ্য সচিব। সেই মঞ্চ থেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধে কারা পাবেন এবং কাদের ভাতা চালু থাকবে তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন এবং সিএ তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যতক্ষণ না সিএ এর আবেদন নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ তাদের সামাজিক ভাতা চালু থাকবে। কোনোভাবে সেই ভাতা আটকানো হবে না। মুখ্যমন্ত্রী বলেন, শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি, অর্থাৎ সিএ তে আবেদনকারী শরণার্থীদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সামাজিক প্রকল্পের সুবিধে বন্ধ করা হবে না। একই সঙ্গে ট্রাইব্যুনালে আবেদনকারীদের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, যারা অ্যাডজুডিকেটেড হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরও যতক্ষণ না ট্রাইব্যুনাল বাতিল বলে ঘোষণা করছে ততক্ষণ তাদেরই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে কি কোথাও ভুল হয়েছে? অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কারা যেন বলছিলেন না যে আগের সরকার যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র 1,000 কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যে 1 কোটির বেশি অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের পুরনো তালিকা খতিয়ে দেখতে গিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলেও দাবি করেন তিনি। তার কথায়, প্রায় 2 কোটি অ্যাকাউন্টে টাকা গেলেও সমীক্ষার পরে দেখা যায় 27 লক্ষ এমন মহিলার নাম রয়েছে যারা ভারতীয় নন অথবা যাদের নাম ভোটার তালিকায় নেই। মুখ্যমন্ত্রী আরো প্রশ্ন তোলেন, এখানে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে? এখানে থাকেন না এমন লোকের নাম আছে? 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। তার দাবি, শুধুমাত্র এই ধরনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আকরুজ্জামান সহ একাধিক নেতা। 2 জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ঋতব্রত তৃণমূল। আর এবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনে কার্যত দখল নিল তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছলেন মেট্রোপলিটনের এই বাড়িতে। এলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আকরুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক। সন্ধ্যা 6টার পর একটু পরেই ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক দল বেঁধে আসেন এই ভবনে। গতকালই তাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তারা এলেন মেট্রোপলিটনের তৃণমূলের ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কি করবেন সেই কথা যদিও বলতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিশালতা আগে থেকে অনেকটাই কমে গিয়েছে, কারণ এই তৃণমূল ভবনের যিনি মালিক তিনি এই ভবনে ইতিমধ্যে অনেকটা অংশে দখল নিয়ে নিয়েছেন। আর তারই মধ্যে গ্রাউন্ড ফ্লোরে থাকা অফিসে এসে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ অন্যান্য বিধায়কেরা। হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র বলেন, 2টো তৃণমূল কেন? যদি ভাবে তাহলে 2টো তৃণমূল, না হলে তো তৃণমূল একটাই। আবার জাভেদ খান বলেন, আমরা দখল করতে আসিনি, আমাদের অফিসে। জাভেদ খান বলেন, আমরা দখল করতে আসিনি, আমাদের অফিসে আমরা বসতে এসেছি। উল্লেখ্য, যে সময় তৃণমূল ভবনের বাইরে এসে পৌঁছলেন ফিরহাদ, ঋতব্রতরা তার কিছুক্ষণ আগেও তৃণমূল ভবনের ভেতরে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তৃণমূল ভবনে ঢোকার সময় কোনো কথা বলেন না ফিরহাদ হাকিম। তিনি বললেন, যা বলার আকরুজ্জামান বলবেন, কারণ তিনি মুখপাত্র। পাহাড়ি বাঘকে ঘোরার সময় ব্রেক ফেল, দুর্ঘটনায় মহিলা, শিশু সহ 40 জনের মৃত্যু পাকিস্তানে।
মর্মান্তিক। দুর্ঘটনায় মহিলা এবং শিশু সহ অন্তত 40 জনের মৃত্যু। একটি বাসে তারা যাচ্ছিলেন, খাতে পড়ে যায় সেটি, যার জেরে ভয়ঙ্কর এই পরিস্থিতি। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীদের নিয়ে বালুচিস্তানের কোয়াটা থেকে পেশোয়ারের দিকে রওনা দিয়েছিল বাসটি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বাসটি পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বাসটির ব্রেক ফেল করে গিয়েছিল, যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক। পাহাড়ি এলাকায় একটি কঠিন বাঁক পেরোনোর সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। যদিও দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ মুক্তির গণমাধ্যম এবং রাজনৈতিক বিষয়ক সহকারী সাকিত রিন্ট বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় 40 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে। উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসে 48 জন যাত্রী ছিলেন। অন্যদিকে দ্য ডনের রিপোর্টে কোয়াট্টা থেকে যখন বাসটি ছাড়ে তখন তাতে 36 জন যাত্রী ছিলেন, বাকিরা পরে বাসে চড়েন। সিরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কক্কর জানিয়েছেন, নিহতদের শনাক্তকরণের কাজ চলছে, আহতদেরও পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না। উত্তরবঙ্গে তোলাবাজদের বার্তা শুভেন্দুর। যারা চুরি করেছেন থানায় যান। পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যেতে পারছেন না, পালিয়ে যাবেন না, থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও বর্ষার মৌসুমে উত্তরবঙ্গের বন্যা, সার্বিক উন্নয়ন নিয়ে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার, সে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরো সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএতে যারা চুরি চামারি করছেন তারা থানায় আত্মসমর্পণ করুন। দপ্তরে যেতে না পারলে পদত্যাগ করুন, পালিয়ে যাবেন না। উল্লেখ্য, তৃণমূল সরকারের পতনের পর রাজ্য জুড়ে তোলাবাজি, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন, তারা ডিম থেরাপির শিকার হচ্ছেন। অনেক তৃণমূল নেতা আবার পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পঞ্চায়েত, পুরসভার প্রধান সহ সদস্যরা। তারা দপ্তরে না আসা সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের মতে সেই জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে পদত্যাগ করুন। এদিনের বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলতি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কথা মাথায় রেখে সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারে বন্যা হয়, বাংলাদেশ থেকে আসা জলে প্লাবিত হয় হিলি, শিলিগুড়িতে জল জমে ভাসে মেখলিগঞ্জ। আমরা সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজ দেওয়া হবে। অতিরিক্ত 400 পুলিশ রাখা হচ্ছে, তৈরি করা হচ্ছে বিশেষ দল। বিপর্যয় ঘটলে তারা এনডিআরএফ তে সাহায্য করবে। মেট্রোপলিটনের তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। ঋতব্রতের সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আকরুজ্জামান সহ একাধিক নেতা। 2রা জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ঋতব্রত তৃণমূল। আর এবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনে কার্যত দখল নিল তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছলেন মেট্রোপলিটনের ওই বাড়িতে। এলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আকরুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক। সন্ধ্যা 6টার পরে ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক দল বেঁধে আসেন ওই ভবনে। গতকালই তাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তারা এলেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কি করবেন সে কথা যদিও বলতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিলাসিতা আগের থেকে অনেকটাই কমে গেছে, কারণ এই তৃণমূল ভবনের যিনি মালিক তিনি এই ভবনে ইতিমধ্যে অনেকটা অংশের দখল নিয়ে নিয়েছেন। আর তারই মধ্যে গ্রাউন্ড ফ্লোরে থাকা অফিসে এসে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ অন্যান্য বিধায়কেরা। হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র বললেন, দুটো তৃণমূল কেন? যদি তাহলে দুটো তৃণমূল, না হলে তো তৃণমূল একটাই। আবার জাভেদ খান বললেন, আমরা দখল করতে আসিনি, আমাদের অফিসে আমরা বসতে এসেছি। উল্লেখ্য, যে সময় তৃণমূল ভবনের বাইরে এসে পৌঁছলেন ফিরহাদ, ঋতব্রতরা তার কিছুক্ষণ আগেও তৃণমূল ভবনের ভেতরে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তৃণমূল ভবনে ঢোকার সময় কোনো কথা বললেন না ফিরহাদ হাকিম। তিনি বললেন, যা বলার আকরুজ্জামান বলবেন, কারণ তিনি মুখপাত্র। সন্দেহের বশে স্ত্রীর মোবাইল ফোন ঘাটাঘাটি, রেগে স্বামীকে শ্বাসরোধ করে খুন, গা শিউরে দেওয়ার মতন ঘটনা। এবার স্ত্রীর হাতে স্বামী খুনের চাঞ্চল্যকর অভিযোগ। এবার মোবাইল ফোন ঘাটাঘাটি করা নিয়ে অশান্তির শুরু। সেই দাম্পত্য বিবাদ শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনলো দিল্লির সাকুদরা জেলার জগৎপুরী এলাকায় 20 বছরের এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে একটি গুরুদ্বারে আশ্রয় নিলেও কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মুস্তাকিম ওরফে সাহিল। তদন্তে জানা গিয়েছে, স্ত্রী আলিসার বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ ছিল বছর 20 সাহিলের। সেই সন্দেহ থেকেই গভীর রাতে স্ত্রীর মোবাইল ফোন নিজের কাছে নিয়ে ঘাটাঘাটি শুরু করেন তিনি। প্রমাণ খোঁজার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় 3:52 নাগাদ জগৎপুরী থানায় একটি পিসিআর কল আসে। খবর দেওয়া হয়, রশিদ মার্কেট এলাকায় এক মহিলা তার স্বামীর গলা টিপে হত্যা করেছেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অচৈতন্য অবস্থায় সাহেলকে উদ্ধার করে ডক্টর হেডগেওয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস 103 এক ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয় এবং প্রত্যক্ষদর্শী পরিবারের সদস্যদের বয়ান নথিভুক্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহের তীর গিয়ে পড়ে মৃতের স্ত্রী আলিসার দিকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আলিসা হত্যার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দাবি, স্বামী দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কে সন্দেহ করতেন। ঘটনার রাতে মোবাইল ফোন ঘাটাঘাটি করা নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে। অভিযোগ, সেই সময় সাহিল তার উপর শারীরিক নির্যাতন করেন। এরপর রাগের মাথায় স্বামীর বুকের উপর বসে ওড়না দিয়ে তার গলা চেপে ধরেন আলিসা। পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর সাহিলের মা ঘরে ঢুকতেই আলিসা সেখান থেকে পালিয়ে যান। পরে গ্রেফতারি রাতে তিনি একটি গুরুদ্বারে লুকিয়েছিলেন। তদন্তের অবস্থান জানতে পেরে কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত দোপাট্টাটিও উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কবুচ্ছে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। রক্ষা কবুচ্ছে এবার হাইকোর্টের দ্বারস্থ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এফআইআর এ গুরুত্ব দিচ্ছে না। সম্প্রতি কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তৃণমূল সাংসদ। তখন নিচে বিজেপি কর্মী এবং স্থানীয়রা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান তোলে। দেখানো হয় কালো পতাকা। পাল্টা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুলেন মহুয়া মৈত্র। যদিও মহুয়া মৈত্রের অভিযোগ কুড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীপ ভট্টাচার্য বলেন, বিজেপির সংস্কৃতিতে বিশ্বাস করে না, যা করছে তৃণমূল করছে। লোকসভা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই ডিম কি রকম ডাকছে দেখুন, আমাদের ঘেরাও করা হয়েছে আর আমরা উপরে মিটিং করছি আমাদের অফিসে। দেখুন, এটা আইন শৃঙ্খলার রাজ্য, এরা কেউ সাধারণ মানুষ নয়, এরা প্রত্যেকেই বিজেপি কর্মী।